হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা পড়ছি IC 67 মেরিন ইন্স্যুরেন্সের চ্যাপ্টার 3, দ্যাট ইজ আন্ডাররাইটিং। চলো পড়া যাক। অ্যারেঞ্জিং ফর ইন্স্যুরেন্স মানে কি? কোনো একটা সাবজেক্ট ম্যাটারের ইন্স্যুরেন্স করানোর জন্য কিছু স্টেপ ফলো করতে হয়, যার মধ্যে প্রথম স্টেপ হলো প্রপোজাল। দ্য ফার্স্ট স্টেপ অফ অ্যারেঞ্জিং ইন্স্যুরেন্স ইজ প্রপোজাল। তাহলে একটা সাবজেক্ট ম্যাটারের ইন্স্যুরেন্স করানোর জন্য প্রথমেই প্রপোজারকে আন্ডাররাইটারের কাছে একটা প্রপোজাল সাবমিট করতে হবে। এবার প্রপোজাল মানে কি? যে রিস্কটাকে ইনশিওর করানোর জন্য সে আন্ডাররাইটারের কাছে এসছে, সেই রিস্কটার সম্বন্ধে সমস্ত ডিটেলস তাকে আন্ডাররাইটারকে জানাতে হবে। ওকে, এবং এই ডিটেলসটা জানার পরেই আন্ডাররাইটার ডিসাইড করবে যে সেই রিস্কটা অ্যাকসেপ্টেড হবে কি রিজেক্টেড হবে। যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে তার প্রিমিয়াম বা তার টার্মস অ্যান্ড কন্ডিশনস কি হবে। ওকে, নেক্সট স্টেপ হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন কি? একটা পারফেক্টলি ডিজাইনড প্রপোজাল ফর্মই হচ্ছে একটা ডিক্লারেশন বলা হচ্ছে, এবং এই ডিক্লারেশনের মধ্যেও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকবে যেগুলো প্রপোজারকে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে জানাতে হবে। যেরকম ধরো, দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য প্রপোজার, ট্রানজিট ডিটেলস হতে পারে, মোড অফ কনভেন্স হতে পারে, ডিটেলস অ্যাবাউট দ্য গুডস টু বি ইনশিওর্ড, তার প্যাকিং ডিটেলস হতে পারে। এগুলো হচ্ছে সমস্ত কিছু ডিক্লারেশন ফর্মের মধ্যে প্রপোজারকে মেনশন করতে হবে, এবং সেগুলো মেনশন করার পরেই আন্ডাররাইটার সেই রিস্কটা সম্বন্ধে বুঝতে পারবে এবং তারপরে সে ডিসিশন নেবে যে রিস্কটা অ্যাকসেপ্ট হবে কি রিজেক্টেড হবে। ওকে, নেক্সট হচ্ছে প্রিমিয়াম। প্রিমিয়াম ইজ এ কনসিডারেশন হুইচ দ্য ইনশিওরার রিসিভ ফর অ্যাকসেপ্টিং এ রিস্ক। তাহলে প্রিমিয়াম হচ্ছে একটা অ্যামাউন্ট অফ মানি যাকে কনসিডারেশনও বলা হচ্ছে, এবং যেটা আন্ডাররাইটার ইনশিওর্ডের থেকে নিচ্ছে। কেন নিচ্ছে? না, ইনশিওর্ডের রিস্কটাকে সে কভার করছে, এবং এই রিস্কটাকে কভার করার জন্য কনসিডারেশন হিসাবে ইনশিওর্ড তাকে প্রিমিয়াম দিচ্ছে। ওকে, তো দ্যাট ইজ প্রিমিয়াম অর কনসিডারেশন। নেক্সট হচ্ছে আন্ডার সেকশন 64 VB ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938, অ্যাকসেপ্টেন্স অফ রিস্ক ইজ পারমিটেড আফটার রিসিভিং দ্য প্রিমিয়াম অনলি। তাহলে ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এর সেকশন 64 VB-তে কি বলা হচ্ছে? যে প্রিমিয়ামটা অ্যাকসেপ্ট করার পরেই আন্ডাররাইটার রিস্কটা অ্যাকসেপ্ট করবে। ওকে, প্রথমে সে ডিসাইড করবে যে রিস্কটা অ্যাকসেপ্ট করা যাবে কি যাবে না। যদি ডিসাইড করে যে হ্যাঁ রিস্কটা অ্যাকসেপ্টেবল, তখন কিন্তু আগে ইনশিওর্ডকে তাকে প্রিমিয়াম দিতে হবে, এবং এই প্রিমিয়ামটা রিসিভের পরেই রিস্কটা অ্যাকসেপ্টেড হবে, রিস্ক তার আগে হবে না। ওকে, নেক্সট হচ্ছে বাট দেয়ার আর টু রিল্যাক্সেশন মেনশনড ইন মেরিন কভার নোটস। তো এই যে আমরা পড়লাম সেকশন 64 VB অনুযায়ী যেটা বলা রয়েছে যে প্রিমিয়াম নেওয়ার পরেই রিস্ক অ্যাকসেপ্ট করা হবে, তো সেটার আবার দুটো রিল্যাক্সেশনও কিন্তু রয়েছে যেটা মেরিন কভার নোটসে মেনশন করা রয়েছে। যেটা কি? একটা হচ্ছে যখন এক্সপোর্ট হচ্ছে, মানে যখন আমাদের দেশ থেকে কোনো জিনিস বাইরের দেশে যাচ্ছে, মানে ধরো ইন্ডিয়া থেকে একটা জাহাজ কার্গো নিয়ে জাপানে যাচ্ছে, তো সেক্ষেত্রে জাহাজটা ইন্ডিয়া থেকে ছাড়ার 15 দিনের মধ্যে প্রিমিয়ামটা ইন্স্যুরারের কাছে জমা করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে 15 দিনের একটা রিল্যাক্সেশন পিরিয়ড থাকছে। আর একটা রিল্যাক্সেশন কি? সেটা হচ্ছে যখন ইম্পোর্ট হচ্ছে, ইম্পোর্ট ওভারসিজ মানে কি? যখন বাইরের দেশ থেকে কিছু আমাদের দেশে আসছে, মানে জাপান থেকে একটা জাহাজ হয়তো ইন্ডিয়াতে মাল নিয়ে আসছে, তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জাপানের ইন্স্যুরারকে ইন্ডিয়ার ইন্স্যুরারের কাছে একটা ডিক্লারেশন পাঠাতে হবে। কি ডিক্লারেশন? যে মাল নিয়ে জাহাজটা জাপান থেকে ছেড়ে দিয়েছে ইন্ডিয়ার উদ্দেশ্যে। তো এই ডিক্লারেশনটা হাতে পাওয়ার 15 দিনের মধ্যে তখন প্রিমিয়ামটা দিতে হবে। তাহলে এক্ষেত্রেও 15 দিনের একটা রিল্যাক্সেশন থাকছে। আর একটা জিনিস এখানে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এই দুটো রিল্যাক্সেশনের ব্যাপারে কিন্তু মেরিন কভার নোটে মেনশন করা আছে, মেরিন পলিসিতে কিন্তু এটা মেনশন থাকছে না। আর কভার নোট কি? কভার নোট হচ্ছে একটা টেম্পোরারি পলিসি, এবং যার একটা ভ্যালিডিটি থাকছে ম্যাক্সিমাম 30 দিন, যেটা ভ্যালিড থাকে কভার নোট। এবং কভার নোটটা কেন দেওয়া হয়? প্রথমেই তো সমস্ত কিছু মানে ডিটেলস ইনশিওরার জেনে সেটাকে প্রিন্টেড ফর্মে পলিসি দিতে পারে না ইনশিওর্ডের হাতে, তো তখন প্রথম স্টেপে যখন পলিসিটা রেডি হয়নি, তখন দেয়া হয় কভার নোট। এই কভার নোটে কিন্তু এই রিল্যাক্সেশনের ব্যাপারে
মেনশন থাকে এবং কভার নোটের ভ্যালিডিটি ম্যাক্সিমাম 30 দিন হতে পারে, তার বেশি নয়। ওকে, নেক্সট আমরা কি পড়বো? নেক্সট আমরা পড়ছি আন্ডাররাইটিং ফ্যাক্টরস। ওকে, মানে আন্ডাররাইটিং ফ্যাক্টরস মানে কি, মানে কোনো একটা রিস্ককে আন্ডাররাইট করার জন্য অনেকগুলো বিষয় দেখতে হবে, অনেকগুলো বিষয় সম্বন্ধে আন্ডাররাইটারকে জানতে হবে, তবেই সে ডিসাইড করতে পারবে যে রিস্কটা অ্যাকসেপ্ট করবে কিনা। যেমন ধরো দ্য ভেসেল, মানে যে জাহাজে করে বা যে শিপে করে জিনিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো সেই জাহাজটার সম্বন্ধে অবশ্যই আন্ডাররাইটারকে জানতে হবে। নেক্সট হচ্ছে দ্য ভয়েজ অর ট্রানজিট, মানে এই যে টোটাল যে জার্নিটা, ভয়েজটার ব্যাপারে ইন্স্যুরারকে জানতে হবে। নেক্সট দ্য নেচার অফ কার্গো অ্যান্ড ইটস প্যাকিং, তো যে কার্গোটা সে নিয়ে যাচ্ছে সেই কার্গোটা কি ধরনের কার্গো, তার প্যাকিং ডিটেলস কি সেটা জানতে হবে। আর একটা জানতে হবে যে ইন্স্যুরেন্সের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেটাও কিন্তু ইন্স্যুরারকে খুব ভালোভাবে জানতে হবে। ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য ভেসেল অর ইটস এজ, তাহলে যেটা প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে যে ভেসেলের এজ কত, মানে ভেসেলটা কত পুরনো। একটা ভেসেল যত পুরনো হবে ততই কিন্তু তার বিভিন্ন রকম সি পেরিলকে ওভারকাম করতে সমস্যা হবে, তাই জন্য এজ অফ দ্য ভেসেল ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ওকে, নেক্সট আমরা পড়বো সাইজ অফ দ্য ভেসেল, মানে ধরো একটা 15,000 টনের ভেসেল যা ক্যাপাসিটি হবে, একটা 2,000 টনের ভেসেলের ক্যাপাসিটি কিন্তু তার তুলনায় অনেকটা কম হবে, তাই তো। 15,000 টনের একটা ভেসেল একটা সামুদ্রিক ঝড় বা কোনো একটা সাইক্লোনকে কিন্তু মোকাবিলা করতে পারবে, তাতে তার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম। কিন্তু একটা 2,000 টনের ভেসেল কিন্তু একটা সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। কারণ কি, কারণ যত জাহাজ হালকা হবে ততই কিন্তু তার ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সুতরাং এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নেক্সট হচ্ছে টাইপস অফ কার্গো ভেসেল, এখানে আমরা দেখবো যে প্রধানত দু ধরনের কার্গো ভেসেল হয়, একটা হচ্ছে লাইনার্স, একটা হচ্ছে ট্রামস। লাইনার্স কি হবে, লাইনার্সের ক্ষেত্রে একটা অ্যাডভার্টাইজ পোর্ট থেকে সেটা লোডিং হয় এবং একটা অ্যাডভার্টাইজ পোর্টে সেটা আনলোডিং হয়, মানে এখানে অ্যাডভার্টাইজ মানে কোথা থেকে সেটা লোড হবে এবং কোথায় কোথায় আনলোড হবে সেটা আগে থেকেই মেনশন করা থাকে, বলা থাকে। একটা কি হয়, একটা ফিক্সড শিডিউল থাকে এখানে জার্নি। লাইনার্স রেগুলার বেসিস একটা নির্দিষ্ট পোর্ট থেকে অন্য একটা পোর্টে জার্নি করে এবং যার ক্ষেত্রে কি হয়, যে ক্ষেত্রে কি হয়, এই রুটটাও ইন্স্যুরারের কাছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে বা আন্ডাররাইটারের কাছে জানা থাকে যে সে কোন রুটে যাচ্ছে। ফলে কি হয়, সেই রুটে কি রিস্ক থাকতে পারে বা ভেসেলটার কি ধরনের রিস্কের সম্ভাবনা আছে বা নেই সেই সম্বন্ধে আন্ডাররাইটার ভালোভাবেই অ্যাওয়ার। এবার আমরা পড়বো ট্রাম্প কি। ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু কোনো শিডিউল রুট থাকে না, প্রধানত বিভিন্ন ভয়েজের জন্য বিভিন্ন সময় ট্রাম্পকে চার্টার ভেসেল হিসেবে কাজ করানো হয়, মানে ভাড়ায় কাজ করানো হয়, তাই জন্য লাইনারের ক্ষেত্রে রিস্কটা অনেক কম থাকে। কারণ কি, লাইনারের যেটা বললাম যে লাইনারের ক্ষেত্রে আগে থেকেই ইন্স্যুরার তার সমস্ত রিস্ক সম্বন্ধে অ্যাওয়ার থাকে, কারণ কি রেগুলার বেসিস সেই জার্নিটা হচ্ছে, সেই ভয়েজটা হচ্ছে। কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে যেহেতু রেগুলার বেসিস হচ্ছে না বা কোনো অ্যাডভার্টাইজ পোর্ট নেই, আগের থেকে কোনো শিডিউলড রুট নেই, সেক্ষেত্রে ট্রাম্পের ক্ষেত্রে রিস্কটা বেশি থাকে। তাই জন্য আমরা পড়বো যে কার্গো লাইনার ইজ আ বেটার রিস্ক দ্যান ট্রাম্প। ওকে, নেক্সট আমরা পড়বো কি ভেসেল আন্ডার চার্টার, মানে যখন কোনো ভেসেল ভাড়া হিসেবে নেওয়া হয়, মানে কোনো কিছু একটা ট্রান্সপোর্ট করার জন্য ভেসেলটাকে ভাড়ায় নেওয়া হচ্ছে, চার্টার করা হচ্ছে, তখন ইন্স্যুরারকে দেখতে হবে যে যিনি চার্টারার তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কি রয়েছে, তার রেপুটেশন কি রয়েছে, তার প্রিভিয়াস হিস্ট্রি কি রয়েছে, এগুলো ব্যাপারে আন্ডাররাইটার তখন স্ক্রুটিনি করবে। নেক্সট আমরা দেখবো কি ক্লাসিফিকেশন সোসাইটিস। তো ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ক্লাসিফিকেশন সোসাইটি কি করে, একটা ভেসেলকে তার ক্যাপাসিটি অনুযায়ী ক্লাসিফাই করে, ফলে ইন্স্যুরার বুঝতে পারে যে সেই ভেসেলের ক্ষেত্রে রিস্কটা কতটা, মানে তার এজ কত, তার সাইজ কত, তার বিভিন্ন রকম ফিজিক্যাল ডিটেলস বা তার আরো বিভিন্ন রকম ডিটেলস, সেই ডিটেলস মেনশন থাকে এই ক্লাসিফিকেশন সোসাইটির কাছে এবং সেই অনুযায়ী ভেসেলটাকে ক্লাস করা থাকে, যার ফলে ইন্স্যুরারের বুঝতে সুবিধা হয় যে কোন ভেসেলের ক্ষেত্রে কতটা রিস্ক রয়েছে এবং সেই অনুযায়ী সে ওই রিস্কটাকে অ্যাকসেপ্ট করতে পারে বা তার প্রিমিয়াম চার্জ করতে পারে। ওকে, নেক্সট আমরা কি পড়বো, এজ অফ ভেসেল। ওকে, এজ ইজ জেনারেলি রেস্ট্রিক্টেড
টু ফর ট্যাঙ্কার্স, বাল্ক ক্যারিয়ার্স অ্যান্ড কম্বিনেশন ক্যারিয়ার্স 10 years। ওকে, তাহলে এই যে এজটা আমরা আগে পড়লাম, এখন আমরা জানছি কি যে এজটা রেস্ট্রিক্ট করা রয়েছে। ট্যাঙ্কার্স মানে কি, যারা ধরো যেখানে তেল, পেট্রোল এগুলো ক্যারি হচ্ছে সেটা হচ্ছে ট্যাঙ্কার্স নিয়ে যায়। বাল্ক ক্যারিয়ার্স মানে কি, যেখানে হিউজ কার্গো নিয়ে যাচ্ছে এবং যারা হিউজ কার্গো নিয়ে যাচ্ছে এবং কার্গোটা আনপ্যাকড অবস্থায় থাকছে, যেরকম কোল, গ্রেনস, এগুলো হচ্ছে বাল্ক কার্গো। আর কম্বিনেশন কার্গো ক্যারিয়ার মানে কি, যেটার মধ্যে সমস্ত রকম কার্গোই যাচ্ছে। তাহলে এদের ক্ষেত্রে এজটা রেস্ট্রিক্ট রয়েছে 10 years অব্দি। নেক্সট আমরা দেখবো ফর লাইনার ভেসেল 25 years। নেক্সট আমরা ফর কন্টেনারাইজড ভেসেল অপারেটিং অ্যাজ লাইনার মানে কি, তারা হচ্ছে কন্টেনারাইজড ভেসেল মানে ভেসেলের মধ্যে কন্টেনার ইনবিল্ট রয়েছে এবং সেই ভেসেলগুলো অ্যাজ আ লাইনার কাজ করছে, তার ক্ষেত্রে এজ রেস্ট্রিক্ট রয়েছে 30 years। ফর আদার ভেসেলস লাইক ধরো চার্টার্ড ভেসেল, এই ধরনের ভেসেলের ক্ষেত্রে এজ রেস্ট্রিক্ট করা রয়েছে 15 years অব্দি। মানে ম্যাক্সিমাম এই এজ অব্দি সেই ভেসেলগুলোর ইন্স্যুরেন্স করা যাবে। যদি ওভার এজ হয়ে যায়, যদি তার থেকে বেশি এজ থাকে, তাহলে সেক্ষেত্রে রিস্কটা বেড়ে যাবে, তাই জন্য ইন্স্যুরেন্স করতে গেলে এক্সট্রা প্রিমিয়াম চার্জ করা হবে। ওকে, নেক্সট আমরা পড়বো কি, ভেসেল রেজিস্টার্ড ইন ফ্ল্যাগ অফ কনভেনিয়েন্স এফওসি কান্ট্রি। মানে এমন অনেক ভেসেল আছে যেগুলো এফওসি কান্ট্রিতে রেজিস্টার্ড। এবার এফওসি কান্ট্রিতে রেজিস্টার্ড করলে কি হয়, শিপ ওনার বেশ কিছু সুবিধা পেয়ে থাকেন, যেমন কিছু ট্যাক্স বেনিফিট তিনি পেয়ে থাকেন এবং এফওসি কান্ট্রির ক্ষেত্রে তুলনামূলক কম স্কিলফুল ক্রিউ মেম্বার্স নিয়োগের সুবিধা থাকে এবং যদি কম স্কিলফুল ক্রিউ মেম্বার নিয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের লেবার চার্জও কম হবে, তো সেটাও একটা সেভিংস হয় শিপ ওনারের। সুতরাং এই সমস্ত কারণে অনেক ভেসেল কিন্তু ফ্ল্যাগ অফ কনভেনিয়েন্সের আন্ডারে রেজিস্টার্ড করা থাকে, কিন্তু এফওসিতে রেজিস্টার্ড ভেসেলের ক্ষেত্রে ইন্স্যুরারের রিস্কটা কিন্তু বেশি থাকে, তাই তো ইন্স্যুরারকে বেশি রিস্ক অ্যাকসেপ্ট করতে হচ্ছে। তাই জন্য কি হবে, এই সমস্ত ভেসেলগুলো ইনশিওর করতে গেলে তাই এক্সট্রা প্রিমিয়াম চার্জ করা হবে। ওকে, নেক্সট আমরা পড়বো কি, দ্য ভয়েজ অর ট্রানজিট। তাহলে জেনারেলি কি হয়, মেরিন পলিসিতে সেলারের ওয়্যার হাউস থেকে বায়ারের ওয়্যার হাউস অব্দি কার্গোর ইন্স্যুরেন্স করা থাকে। ওকে, তো এই আন্ডাররাইটারকে এই যে টোটাল যে ভয়েজটা সেই ব্যাপারেই কিন্তু অ্যাওয়ার হতে হবে, তাহলেই কিন্তু সে রিস্কটাকে ঠিকভাবে আন্ডাররাইট করতে পারবে। মানে ধরো যখন গুডসটা কনসাইনারের ওয়্যার হাউস থেকে বেরোলো, বেরিয়ে সে প্রথমে সে কোথায় যাবে, পোর্ট অফ শিপমেন্টে গেল, সেখান থেকে জাহাজে লোড হলো এবং সমুদ্রে যাত্রা শুরু হলো। ওকে, এবার হয়তো তাহলে এটা হচ্ছে কার্গো লোডিং হলো, তারপর হচ্ছে কাস্টমস ডিউটি। এবার হয়তো কোথাও জাহাজটা কাস্টমের জন্য দাঁড়ালো, কাস্টম ডিউটি হবে, সেখানে ফর্মালিটিস হবে। তো সেক্ষেত্রে সেই প্রসেসটা কিভাবে হচ্ছে, সেখানে কার্গো লোডিং আনলোডিং সেই পোর্টে ঠিকভাবে হচ্ছে কিনা, তো সেগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কার্গো স্টোরেজ হচ্ছে কিনা, কার্গো হ্যান্ডলিং কিভাবে ঠিকভাবে হচ্ছে, এগুলো সব আন্ডাররাইটারকে জানতে হবে। আবার আমরা দেখব কি, অনেক ট্রানজিটের ক্ষেত্রে অনেকবার ট্রান্সশিপমেন্ট হয়, মানে বারবার তোমার কেরিয়ার চেঞ্জ হচ্ছে, মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হচ্ছে সেখানে, তাহলে সেটাও তোমার একটা দেখার বিষয়। কারণ যত বেশি ট্রান্সশিপমেন্ট হবে ততবার হ্যান্ডলিং ইস্যু হবে, ততবার স্টোরেজ ইস্যু হবে, তো সেখানেও অনেকটা রিস্ক এক্সপোজার থাকবে, তো সেটাও আন্ডাররাইটারকে ভালো করে জানতে হবে। নেক্সট হচ্ছে ধরো কোনো একটা জাহাজ ধরো তোমার শিপিং পোর্ট থেকে বেরিয়ে ডিরেক্ট ডেস্টিনেশন পোর্টে যাচ্ছে, মাঝখানে কোনো রকম কোথাও তার ট্রান্সশিপমেন্ট হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে রিস্কটা অনেকটা কম হচ্ছে, কারণ মাঝে কোথাও আনলোডিং এর প্রয়োজন হচ্ছে না। ওকে, নেক্সট হচ্ছে ডিরেক্ট কোয়েসাইড লোডিং লাইট রেজ। মানে কি, ধরো কোয়েসাইড লোডিং মানে কি, মানে হচ্ছে যে কার্গোটা ডিরেক্টলি ক্যারিং ভেসেলে লোড করা হচ্ছে। ওকে, তার মধ্যখানে আর অন্য কোনো ভেসেল ব্যবহার করা হচ্ছে না বা ইন্টারমিডিয়েট কোনো স্টোরেজ হচ্ছে না। আর লাইট রেজ হচ্ছে কি, যখন লোডিং এর জন্য ধরো ভেসেলটা কোনো কারণে
পোর্ট অবধি আসতে পারছে না, যে মেন যে ভেসেলটা সেটা পোর্ট অবধি আসতে পারছে না, তখন কি হবে, ছোট ছোট আরো বিভিন্ন রকম মানে যেগুলোকে বার্জেস বলা হয় সেগুলোর সাহায্যে ওখানে ওই বড় পোর্টের বড় জাহাজের কাছে কার্গোটা পাঠানো হচ্ছে। তো সেটাকে বলা হচ্ছে লাইট ট্রেড, যেখানে স্মল ভেসেলের দরকার লাগছে, ডিরেক্টলি লোডিং বা আনলোডিং হচ্ছে না, তো সেখানেও কিন্তু রিস্কটা বাড়ছে। নেক্সট হচ্ছে ওয়েদার কন্ডিশন। তাহলে ওয়েদার কন্ডিশন একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সে ব্যাপারেও আন্ডাররাইটারকে অ্যাওয়ার থাকতে হবে। মানে ধরো যদি কোনো ছোট সাইজের একটা ভেসেল সেটা যদি বর্ষাকালে জার্নি করে, তাহলে সেক্ষেত্রে সাইক্লোনের হওয়ার সম্ভাবনা তখন বেশি এবং রিস্কও তখন বেড়ে যাবে। ওকে, নেক্সট আমরা দেখবো কি অন ডেক কার্গো। এবার অন ডেক কার্গো মানে কি, যে কার্গো জাহাজের রুফে থাকছে বা জাহাজের ওপেন স্পেসে থাকছে, সেই কার্গোটাকে বলা হচ্ছে অন ডেক কার্গো। এবং এই কার্গোগুলোর ক্ষেত্রে কি হয়, ওয়েদার এক্সপোজার বেশি থাকছে, কারণ সেগুলো ওপেন জায়গায় রয়েছে। আর একটা জিনিস থাকছে এই অন ডেক কার্গোর ক্ষেত্রে, সেটা হচ্ছে কি ক্যারেজ অফ গুডস বাই সি অ্যাক্ট 1925 অনুযায়ী বলা হচ্ছে যে এই কার্গোগুলোর, এই অন ডেক কার্গোগুলোর লায়াবিলিটি কিন্তু কেরিয়ারের থাকছে না, মানে কেরিয়ার কোম্পানির এই কার্গোগুলোর কোনো রাইট থাকছে না, ফলে আন্ডার রাইটারের এক্ষেত্রে সাবরোগেশন রাইটও কাজ করছে না। মানে এই রিস্কের যদি কোনো এই কার্গো যদি কোনো ক্ষতি হয়, সেটা কিন্তু আন্ডার রাইটার সাবরোগেট করতে পারবে না, কারণ অলরেডি বলা আছে যে এই কার্গোর লায়াবিলিটি কেরিয়ারের নয়। তো সেক্ষেত্রে প্রিমিয়াম বেশি চার্জ করা হবে যদি কোনো কার্গো অন ডেক কার্গো হিসাবে যায়। এবার নেক্সট আর একটা হচ্ছে যে আনলোডিং প্রসেস ইন ডেস্টিনেশন পোর্ট। তাহলে এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে একটা জিনিস ডেস্টিনেশন পোর্টে, একটা কার্গোগুলো ডেস্টিনেশন পোর্টে পৌঁছানোর পরে কিভাবে সেটাকে আনলোডিং করা হচ্ছে, কোথায় স্টোরেজ করা হচ্ছে, কিভাবে হ্যান্ডলিং করা হচ্ছে। আবার কোনো কোনো ইন্স্যুরেন্স এমন থাকে যেটা হচ্ছে যে ওই পোর্ট থেকে আবার তোমার বায়ারের ওয়্যার হাউস অবধি ইন্স্যুরেন্স করা রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে হবে যে পোর্ট থেকে বায়ারের ওয়্যার হাউস অবধি কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, রেলে করে নিয়ে যাওয়া হচ্ছে নাকি রোড, মানে কোনো ট্রাক বা লরিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, কিভাবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও আন্ডার রাইটারকে কিন্তু খেয়াল রাখতে হবে। নেচার অফ কার্গো অ্যান্ড ইটস প্যাকিং, মানে কি ধরনের কার্গো ট্রানজিট হচ্ছে এবং সেটা কিভাবে প্যাক করা হয়েছে, সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট আন্ডার রাইটিং ফ্যাক্টর। ওকে, নেক্সট হচ্ছে দ্য পারপাস অফ ইন্স্যুরেন্স ইজ টু কভার এ রিস্ক হুইচ ইজ এ ফরটুইটি অ্যান্ড নট আ সার্টেনটি। তাহলে ইন্স্যুরেন্স করার মানে কি, এমন কোনো রিস্ককে ইন্স্যুরেন্স দ্বারা কভার করা যাবে না যে রিস্কটা নিশ্চিত, মানে যে রিস্কটা হবেই সেই রিস্কটাকে কিন্তু ইন্স্যুরেন্স দ্বারা কভার করা যাবে না। যেটা হতেও পারে, যে রিস্কটা হতেও পারে আবার নাও হতে পারে, এরকম কোনো রিস্ককে কিন্তু কভার করা যাবে। ওকে, মানে যেটা ফরটুইটি, যে রিস্কটা ফরটুইটি সেটা কভারেজ আছে ইন্স্যুরেন্সে, যে রিস্কটা নিশ্চিত সার্টেনটি আছে যে রিস্কটা, সেই রিস্কটার ইন্স্যুরেন্স দ্বারা কভার করা যাচ্ছে না। Therefore, loss, damage or expense caused by inherent vice is not covered unless the policy specially so provides as in the case of institute core clause. তাহলে এখানে কি বুঝতে হবে, এই ইনহারেন্ট ভাইস কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে ইনহারেন্ট ভাইস হলো একটা সহজাত একটা প্রক্রিয়া, যার জন্য নিজের থেকেই একটা কার্গোর, একটা পদার্থের লস হয়। এর জন্য বাইরের থেকে কিন্তু কোনো ফ্যাক্টর দায়ী থাকে না, কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দায়ী থাকে না। তাই জন্য ইনহারেন্ট ভাইস হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, যেটা হবেই, যেটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না এবং যেটা নিশ্চিত। তো সুতরাং আমরা এক্ষুনি পড়লাম যে যেটা সার্টেনটি, সেটাকে ইন্স্যুরেন্স দ্বারা কভার করা যাচ্ছে না, তো তাই জন্য ইনহারেন্ট ভাইসেরও কভারেজ হবে না। কিন্তু এখানে একটা জিনিসও বলা আছে, সেটা হচ্ছে যে কোনো পলিসিতে যদি স্পেশালি মেনশন করা থাকে ইনহারেন্ট ভাইসটা কভার করা আছে, তাহলে সেখানে কভারেজ হবে, সেখানে ক্লেম হলে পেয়েবেল হবে। যেরকম যেটা করা রয়েছে হচ্ছে ইনস্টিটিউট কোল ক্লজে স্পন্টেনিয়াস কম্বাশনের ক্ষেত্রে এই কভারটা করা আছে। কারণ কোল মানে তোমার এই কোল ক্লজে কি বলা আছে, যে এই কোলের মানে কয়লার একটা সহজাত প্রক্রিয়া হচ্ছে, এটা নিজে থেকে আস্তে আস্তে হিটিং হয় এবং হওয়ার পরে আগুন লেগে যায়। এই স্পন্টেনিয়াস কম্বাশনটা কিন্তু তার ইনহারেন্ট ভাইস, কিন্তু তা সত্ত্বেও এই জিনিসটা পলিসিতে ইনস্টিটিউট কোল ক্লজে এটা কভার করা আছে। ওকে,
নেক্সট আমরা পড়বো অল পলিসিজ অলসো এক্সক্লুড অর্ডিনারি অর ইনএভিটেবল লসেস। মানে বিভিন্ন কার্গোদের কিন্তু কিছু অর্ডিনারি বা ইনএভিটেবল লস হয়, মানে যেটা ন্যাচারালি হয় এবং যেটা অপ্রতিরোধ্য, মানে যেটাকে কোনোভাবেই আটকানো যাবে না, সেই লসটাও ইন্স্যুরেন্স দ্বারা কভার করা যাবে না। এই লসগুলোও কিন্তু কোনো এক্সটার্নাল পেরিলের জন্য হচ্ছে না, এগুলো হবেই, এবং যেহেতু এটা নিশ্চিত লস সেহেতু এটাকে ইন্স্যুরেন্স করানো যাবে না। ওকে, সুতরাং একজন স্কিল আন্ডাররাইটারের কিন্তু এই যে সেভারেল কার্গোর কি কি নেচার রয়েছে সে ব্যাপারেও তাকে কিন্তু একটা ধারণা রাখতে হবে, তবেই সে একটা ঠিকঠাক আন্ডাররাইট করতে পারবে। A wealth of information is available to underwriters by a reference of Lloyd's Survey Handbook, which lists a number of commodities and their individual characteristics and susceptibilities to loss or damage. তাহলে লয়েডস সার্ভে হ্যান্ডবুক, সেখানে কি মেনশন করা আছে যে কিভাবে লসটাকে মিনিমাইজ করা যাবে, কি কি কার্গোর ক্ষেত্রে কি কি লসের সম্ভাবনা রয়েছে, সেটাকে কিভাবে রিকন্ডিশন করা যেতে পারে বা সেটাকে কিভাবে স্যালভেজ হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেই সব গাইডলাইন দেওয়া রয়েছে এই রেফারেন্সে, এই যে লয়েডস সার্ভে হ্যান্ডবুকে। ওকে, নেক্সট আমরা দেখবো কি প্যাকিং কি বলছে। ইনসাফিসিয়েন্ট, ইনঅ্যাডিকুয়েট, ইমপ্রপার, আনসুইটেবল অ্যান্ড ডিফেক্টিভ প্যাকিং is a source of much concern to an underwriter because it can turn a small loss into a large one. তাহলে কার্গো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই পড়ছি যে প্যাকিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যদি কোনোভাবে ইনসাফিসিয়েন্ট প্যাকিং হয় বা ইমপ্রপার প্যাকিং হয়, ডিফেক্টিভ প্যাকিং হয়, তাহলে সেক্ষেত্রে একটা ছোট লসও কিন্তু অনেক বড় হয়ে ধরা দেবে, অনেক বড় লসে পরিণত হবে। If the goods which are subject matter of insurance are packed less soundly and if the same is non-disclosed, then that would be non-disclosure of material fact. তাহলে কি বলছে, যখন একটা কার্গো ক্লেম হবে তখন সার্ভেয়ার কি করেন, প্যাকিং এর একটা রিপোর্ট দেবেন এবং যেখানে প্যাকিংটা স্ট্যান্ডার্ড প্যাকিং ছিল কিনা সেটা তিনি মেনশন করবেন। এবার যদি দেখা যায় যে স্ট্যান্ডার্ড প্যাকিং ছিল না অ্যাজ পার সার্ভেয়ার্স রিপোর্ট, তখন কিন্তু ইন্স্যুরার পলিসি কন্ট্রাক্টটাকে ভয়েড করে দিতে পারে। এমনকি হয়তো দেখা যাচ্ছে যে লসটা ইনঅ্যাডিকুয়েট প্যাকিং এর কারণে হয়নি, লস হয়তো অন্য কারণে হয়েছে, কিন্তু তারপরে সার্ভেয়ার রিপোর্ট দিয়েছে যে প্যাকিংটা স্ট্যান্ডার্ড প্যাকিং ছিল না, সেক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি চাইলে কন্ট্রাক্টটাকে ভয়েড করে দিতে পারে। তো আমরা প্রিন্সিপাল অফ আটমোস্ট গুড ফেথে কি পড়েছি যে প্যাকিং ডিটেলস হচ্ছে একটা মেটেরিয়াল ফ্যাক্ট, তো যেটা নিশ্চিতভাবে ইন্স্যুরারের কাছে ইনশিওরডকে জানাতে হবে। যেটা যদি ঠিকভাবে ইনশিওরড না জানায় প্যাকিং এর কিভাবে প্যাকিং হচ্ছে বা প্যাকিং এর কি ডিফল্ট রয়েছে বা কিছু প্রবলেম আছে কিনা, তাহলে কিন্তু ইন্স্যুরার ওই পলিসিটাকে ভয়েড বলে ডিক্লেয়ার করে দিতে পারে। তো সেইখানে সেই জন্যই এখানে আমরা এটা দেখছি যে প্যাকিং এতটাই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা কি পড়ছি, দেয়ার ইজ আ এক্সক্লুশন রিগার্ডিং প্যাকিং আন্ডার ইনস্টিটিউট কার্গো ক্লজেস। একটা এক্সক্লুশনও রয়েছে, কি সেটা, ইন নো কেস শ্যাল দিস ইন্স্যুরেন্স কভার লস, ড্যামেজ অর এক্সপেন্স caused by insufficiency or unsuitability of packing or preparation of the subject matter insured. তাহলে কি বলছেন যে যেটা আমরা পড়লাম যে এটা এক্সক্লুড করা রয়েছে যে যদি প্যাকিংটা ঠিকঠাক না হয় তাহলে সেটা সেই লসটা এক্সক্লুড করা রয়েছে পলিসিতে, মানে সেই লসটা ইজ নট পেয়েবল। ওকে, নেক্সট আমরা দেখবো কি, হাউএভার আন্ডার 2009 ক্লজেস if packing is done by independent contractors the exclusion is not applicable. তাহলে একটা এক্সক্লুশন পড়লাম এবং সেই এক্সক্লুশনটা কখন অ্যাপ্লিকেবল নয় সেটাও এবার পড়বো। কখন অ্যাপ্লিকেবল নয়, যখন ইনশিওর্ড নিজে প্যাকিংটা করছে না তখন এই এক্সক্লুশনটা অ্যাপ্লিকেবল হবে না। কোনো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে দিয়ে যদি প্যাকিংটা ইনশিওর্ড করায় এবং তারপরে যখন কোনো লস হয় তখন কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি লসটা
পেমেন্ট করবে। তখন সে আর বলবে না যে এই লসটা পেয়েবেল নয়। মানে তখন যে এক্সক্লুশনটা আমরা পড়লাম, এক্সক্লুশনটা কি পড়লাম, যে প্যাকিং যদি ইনঅ্যাডিকুয়েট ইনসাফিসিয়েন্ট হয় তাহলে কার্গো পলিসিতে সেটা সেই লসটা পেয়েবেল নয়, মানে সেই লসটা পেয়েবেল নয়, সেই জন্য ওটা এক্সক্লুড করা মানে কি ওটা পেয়েবেল নয়, এক্সক্লুড করা রয়েছে। কিন্তু তারপরে আবার কি পড়ছি যে যদি ওই প্যাকিংটা ইনশিওর নিজে না করে কোনো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে দিয়ে করায়, কোনো থার্ড পার্টিকে দিয়ে করায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু লসটা পেয়েবেল হবে। তার মানে সেক্ষেত্রে এই এক্সক্লুশনটা আর অ্যাপ্লিকেবল থাকছে না। এর কারণও আছে, এর কারণ কি, যেহেতু ইনশিওর থার্ড পার্টিকে দিয়ে লস এই প্যাকিংটা করিয়েছে, তারপরে লস হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইনশিওরারের কিন্তু সাবরোগেশন রাইটও থাকছে, তাই তো? কারণ এক্ষেত্রে থার্ড পার্টি কাজটা করেছে, সেই জন্য তার নেগলিজেন্ট অ্যাক্টের কারণে লসটা হয়েছে, তাই জন্য ইনশিওরার থার্ড পার্টির কাছ থেকে সেটা সাবরোগেট করে নিতেও পারে। ওকে, তো এটা পড়লাম আমরা আজকে চ্যাপ্টার 3 পার্ট 1, আর এর নেক্সট পার্টে আমরা এই চ্যাপ্টার 3 এরই পার্ট 2টা পড়বো। যদি তোমাদের ভালো লাগে, যদি ভিডিওটা কি ইনফরমেটিভ মনে হয়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। চলো, দেখা হচ্ছে নেক্সট পার্টে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।